নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসছি ওমর দরদিয়ার সাতকাহন নিয়ে। এদিকে তানিয়া জিদ করছে যে ঘরে সরস্বতী পুজো হবে, তো অনিরুদ্ধ মূর্তি নিয়ে এসছে। নিয়ে তারপরে বাণীকে সাথী বলছিল যে আমরা সবাই মিলে সরস্বতী পুজো করতাম। নিয়ে তারপর দেখা যাচ্ছে যে বাণী শাড়ি পরছে, শাড়িটা ঠিক মতন পরতে পারছে না। নিয়ে অনিরুদ্ধ বলছে দাঁড়াও তোমাকে আমি হেল্প করি, করে হেল্প করলো অনিরুদ্ধ ওকে শাড়ি পরাতে। মানে এইভাবে দুজনা কাছাকাছি আসছে আর কি। আর চুল আঁচড়াতে, তা ওষুধ খেতে, মানে অনিরুদ্ধ সব সময় ওকে খুব কেয়ার করছে। নিয়ে বলছে তারপরে ওরা মানে দেখা যাচ্ছে যে ওরা সরস্বতী পুজো করলো। এইদিকে নিচে এখন রায়বাড়িতে যখন মৌলি বলছে যে দাদাই আমরা ছোটোবেলাতে যেমন সরস্বতী পুজো করতাম সবাই মিলে আনন্দ করে, দু বাড়ি একসাথে, তুমি যাও ওদেরকে বলে আসো গা। নিয়ে তখন বললো ঠিক আছে, শিবনাথ রায় বললো ঠিক আছে। অমনিভাবেই নিয়ে শিবনাথ রায় উপরে গেল। তারপর দেখছে ওদের সরস্বতী পুজো হচ্ছে। বলছে বাবা আমাকে ছাড়াই আমাদেরকে ছাড়াই সরস্বতী পুজো করলে তোমরা, খুব ভালো ব্যাপার, যাক এটা খুব ভালো হলো। তবে হ্যাঁ, আমার নাতনির ইচ্ছা যে নিচে যে সরস্বতী পুজো সেটাতে সবাই আসুক, সবাই আমন্ত্রিত, সবাই আসুক, আর ভালোভাবে সরস্বতী পুজো হোক। তখন অনিরুদ্ধ বলে সবাই বলতে, চ্যাটার্জি পরিবারের সবাই বলতে তো আমার মেয়ে, আমার স্ত্রীও তো আছে, বাণীও তো আছে। হ্যাঁ, তো বললো সাথী বললো মশাই বসুন, প্রসাদ খেয়েছে। বলছে না আমাদের পুজো হয়নি, তোমরা আসো সবাই, বলে নিয়ে চলে গেল। হ্যাঁ, শিবনাথ রায় অসন্তুষ্ট পুরা, সেটাতে দেখেই বোঝা গেল। তারপরে ওরা সরস্বতী পুজো করলো, বাণী শাড়ি টাড়ি পরলো, চুল আঁচড়ে দিল অনিরুদ্ধ, মানে এই করে দুজনা কাছাকাছি আসছে আর কি। তারপরে দেখা যাচ্ছে যে মানে সম্পর্কটা ওদের ঠিক হচ্ছে। তারপর দেখা যাচ্ছে ওরা সবার নিচে এলো। নিয়ে পরে সাথীকে খুব খুশি হয়ে মৌলি বলছে যে হ্যাঁ, মৌলি তার আগেই বলছিল যে আমরা ছোটোবেলাতে কি সুন্দর সরস্বতী পূজা করতাম, আমি আন্টির শাড়ি পরতাম। তারপরে যখন ওরা এলো বলছে যে আন্টি দেখো আমি নিজেই শাড়ি পরেছি, কেমন লাগছে আমাকে? তো সাথী বললো খুব সুন্দর লাগছে। তারপরে বাণীকে দেখে বলছে এরা কেন এসছে, এদেরকে তো ডাকা হয়নি। দাদাই তুমি যাকে তাকে নিমন্ত্রণ করে চলে এলে, তুমি ডাকলে কেন এদেরকে? তখন তখন বাণী বললো ঠিক আছে মাম্মাম চলো, আমরা এখানে থাকলে অসুবিধা। তখন অনিরুদ্ধ বললো বাণী দাঁড়াও। হ্যাঁ, তখন বলছে যে দাদাই তো সবাইকে বলে এসছিল, আর সবাই বলতে আমার স্ত্রী আমার মেয়েও থাকবে। তখন আবার বুড়ো বলছে যে চ্যাটার্জি পরিবারের সবাই বলতে আমি খালি সাথীকে আর অনিরুদ্ধকে জানি, তাপসকেও আমি চ্যাটার্জি পরিবার মানি না। তখন অনিরুদ্ধ বলল যে সেটা বললে তো হবে না, বাণী আমার স্ত্রী আমার মেয়ে, যেখানে আমার স্ত্রী আমার মেয়ের সম্মান নেই সেখানে আমার থাকার কোনো মানে নেই। তখন আর তারপরে বললো যে ঈশানীও বললো মৌলিকে, মৌলি ভাষা সংযত করো, তোমার এই ভাষা জন্যে তুমি নিজেই একদিন বিপদে পড়বে। নিয়ে তারপরে তখন বলছে যে বাণী, ঈশানী বলছে যে বাণীকে যে তোমার হাতের ব্যথা কেমন আছে বাণী, এখন হাতের চোটটা কম আছে তো? তখন বাণী কিছু বলতে যাবে, তার আগেই বলছে ওর ঠাম্মিটা হ্যাঁ হ্যাঁ কম আছে, তবেই তো ড্যাং ড্যাং করে নিমন্ত্রণ খেতে চলে এসছে। হ্যাঁ, আর যখন মৌলি বাণীকে আর বলছিল যাকে তাকে ডেকে নিয়ে, তখনও কিন্তু বলে যে সানি অমনি কেন বলছো, ছোটোবেলা থেকে তো ও অনিরুদ্ধর সাথেই চ্যাটার্জি বাড়ির সাথেই তো সরস্বতী পুজো পালন করে এসছে, সেখানে তো বাণীর সেই ছোটোবেলার পাঠ ছিল না মিষ্টি করে, তো মৌলি কিছু ভুল বলেনি। নিয়ে এইসবই কথা নিয়ে তারপর বলছে কেন ব্যথা যদি থাকতো তা আসতে পারতো, ব্যথা নেই তবেই এসে গেছে ড্যাং ড্যাং করে। তখন কিন্তু অনিরুদ্ধ রেগে গেল। অনিরুদ্ধ বলল যে তোমরা খুবই অকৃতজ্ঞ একজন, তোমার নাতনির জন্যে আজ বাণীর চোট লেগেছে হাতে মানে হাতে লেগে ব্যথা লেগেছে, তোমার নাতনি ওকে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে ওর হাতে চোট পৌঁছেছে, তারপরেও সে নিজের ব্যথাকে অগ্রাহ্য করে তোমার নাতনিকে হসপিটালে ভর্তি করেছে। আর আমার এই ছোট্ট মেয়েটা প্রে করেছে যে মৌলি আন্টি যেন ঠিক হয়ে যায়। তোমরা হচ্ছে অতিরিক্ত অকৃতজ্ঞ, তোমাদের কৃতজ্ঞতা বলে কিচ্ছু নেই। আর
তোমরা ভুলে যেও না, বাণীর সঙ্গে আজ এই ব্যবহারটা করছো, এই রায়বাড়ির বৌমাকে বানিয়ে নিজের নিজের প্রাণ রক্ষা করেছে, নিজের বিপদে ফেলে রায়বাড়ির বৌমাকে বাঁচিয়েছে। তোমরা অত্যন্ত অকৃতজ্ঞ। যেখানে আমার স্ত্রী আমার মেয়ের সম্মান নেই সেখানে আমি থাকা পছন্দ করি না। তারপরে সাথী বলল যে হ্যাঁ, বলছে মেসোমশাই আপনি যদি আমাকে আর অনিরুদ্ধকে চ্যাটার্জি বাড়ি মনে করেন তো ভুল কথা। আমি আমি আমার বৌমা আমার তানিয়ার যেখানে সম্মান হবে না সেখানে আমিও থাকা পছন্দ করব না। অনিরুদ্ধ চলো। নিয়ে অনিরুদ্ধ চলে এলো রুমে। তারপরে বাণী কিন্তু সমানে বলছে অনিরুদ্ধকে যে আমরা চলে যাচ্ছি, আমাদের জন্যে দুটো পরিবারের সম্পর্কটা আমার জন্য কেন খারাপ হবে, এই সুযোগ হয়েছিল সম্পর্কটা ঠিক হবার, আমি চলে যাচ্ছি। মিস্টার চ্যাটার্জি আপনি অমনি করবেন না। তখন অনিরুদ্ধ রেগে গেল, বলো বাণী তুমি চুপ করো, হ্যাঁ মা আমি যে ডিসিশনটা নিতে দাও, চলো এখান থেকে। হ্যাঁ, নিয়ে তারপরে চলে গেল। বাণী উপরে যেও সমানে ওই কথাটাই বলছে। তখন বলছে বাণী ভালো মানুষ হওয়া ভালো, কিন্তু আত্মসম্মানকে বিসর্জন দেওয়া ভালো নয়। তুমি নিজেকে দোষ দিও না, দোষ ওরা করেছে। আর দাদু নিজের নাতনিকে অতিরিক্ত প্রশ্রয় দিচ্ছে, এটা ঠিক না। নিয়ে তারপরে বাণীকে বলে চলো ওষুধ খেতে হবে, তো নিয়ে বাণীকে ওষুধ খাইয়ে দিল। তারপর ওরা হাতের এক্সারসাইজও করতে হবে। নিয়ে এই করে ওদের দুজনা খুব কাছাকাছি আসছে, ভালো সুন্দর মুহূর্ত দেখা যাচ্ছে। নিয়ে তারপরে সাথী বলল যে আমরা শীতলা ষষ্ঠী করতাম, আমি ঈশানী রান্না করতাম রাতভর। তারপর বলে জানো বাণী ঈশানীও খুব ভালো রান্না করে তোমার মতো। আর এদিকে দেখা যাচ্ছে বিদ্যুতের ঘরে ভাড়ামি চলছে, এই উকিল বসে আছে আর এরা ভাড়গিরি করে যাচ্ছে। মাঝখানে কুয়াশা নিয়ে সরস্বতী পুজো, ওদের ঘরেও সরস্বতী পুজো হয়েছে, তো ওরা আবার প্রসাদ দিচ্ছে। নিয়ে তখন বলছে যে কুয়াশা বিদ্রুপ করছে বিদ্যুৎকে। তখন বিদ্যুৎও বলছে তুমি যদি এতই বিদ্যে ধরি বাচস্পতি তাহলে তুমি মুখে রং চমিয়ে ভিডিও বানায় কেন, একটা স্কুল খুলে বসলেই পারতে। আর উকিলটা লেগে যাচ্ছে, উকিলটা ওদেরকে শিক্ষা দিচ্ছে যে বাণী অনিরুদ্ধ যখন তানিয়াতে মানে এটা বিদ্যুতেই বলছে যে যখন ওরা বসবে তা পার্কে ওরা আলু কাবলি খাবে, ওদের আলু কাবলিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেবে। তারপরে বিদ্যুতেরই ভাড়া করা গুন্ডারা এসে তানিয়াকে উঠাবে, আর বিদ্যুৎ জেনে ওদেরকে মেরে পিটে মানে হিরোর কায়দায় মেরে পিটে তানিয়াকে উদ্ধার করবে। তারপরে কোর্টে ওইটাই পেশ করবে যে এরা ছেলে আমার মেয়েকে দেখেনি আর আমি বাঁচিয়েছি, কাস্টাডি আমাকে দাও। কিন্তু বিদ্যুৎ জানে না যে কি বা তানিয়ার কি হয়েছে, ও তো তানিয়াকে একদিন বাঁচিয়ে রাখতে পারবে না এসে নিয়ে। এরা এই জিনিসটা বুঝছে না কেন কি জানে। সে যাই হোক, এদিকে সাথী যখন বলল বাণীকে যে আমরা ঘর মিলে করতাম শীতল ষষ্ঠীর পুজো, রাতভর বানাতাম। নিয়ে তারপর দেখা গেল যে বাণী মানে হ্যাঁ ওইদিকে দেখা যাচ্ছে ঈশানী পিনাকিকে বলছে যে তুমি বলছে আজকে তুমি চা খাবে না। পিনাকি বলছে না আজকে শীতল ষষ্ঠী তো আজ গরম জিনিস খাবো না। বলছে ব্রেকফাস্টও করলে না, তোমার যে কত পুজো আর কত উপোস। তখন বলছে যে হ্যাঁ আজকে তো মলির জন্য এইটুকু করতেই হবে। আগে আমরা দু বাড়ি মিলে আমি আর সাথী মিলে রাতভর রান্না বান্না করতাম, গোটা সেদ্ধ করতাম। এবছর তো সেসব হচ্ছে না, যেটুকু মলির জন্য করা সেটাই করছি। তখন তারপর বলছে তুমি যে বসে বসে চা খাচ্ছ গল্প করছো যে তোমার অফিস নেই। তখন তাড়াতাড়ি পিনাকি বললো থ্যাংক ইউ করে পালালো অফিস, বলে তোমার মিটিং আছে না। তখন দাঁড়িয়ে আছে ঈশানী, তা করতে বানিয়ে এলো। বানিয়ে এসে বললো মা, তখন দেখলো ঈশানী বলছে আমি জানি আমি মা ডাকার ইয়েটা হারিয়েছি, অধিকারটা, তবুও বলছি। নিয়ে তারপর বলছে এটি কী আছে, বলছে গোটা সেদ্ধ। তখন বলছে ওই যে মাসিমণি বলছিল যে আপনি আর মাসিমণি নাকি রাতভর রান্না করতেন, গোটা সেদ্ধ বানাতেন, সেইটাই দিয়ে পাঠিয়েছে। গোটা বলছে আমি রান্না করেছি, যেমন গ্রামের বাড়িতে রান্না করতাম তেমনিভাবে রান্না করেছি দেখুন। তখন গোটা সেদ্ধর হাঁড়িটার ঢাকনাটা খুলে নিয়ে পরে শুকছে, তো বলছে সেই আদা মৌরির গন্ধ
তুমি কি করে জানলে? আমি এইগুলোই দিতাম। হ্যাঁ, বানি চুপ করেছিল। তারপরে বলল যে খেয়ে নেবেন আপনি? বললে হ্যাঁ হ্যাঁ। তারপরে বলল যে বসো বানি। তো বলল না, এখন আর্য, নমিতা কাকিমা, অন্তরা ওরা এসছে তো মাসিমণি বলল যে মিস্টার চ্যাটার্জির সাথে অন্তরাকেও শীতল ষষ্ঠীর সুতো বাঁধবেন, সেই জন্যে। বলে এই হলো না সাথীর খুব মনটা বড়। হ্যাঁ, সাথী সবাইকে ক্ষমা করতে জানে। এই বলে ঈশানী বলল। তারপরে বানি চলে এলো। নিয়ে দেখা যাচ্ছে ওরা শীতল ষষ্ঠীর ব্রত কথা শোনাচ্ছিল সবাইকে। যেমনি ব্রত কথাটা শেষ হলো তেমনি হলুদ বলল বানি, হলুদ সুতোটা দাও, তুমি তানিয়াকে বেঁধে দাও। তারপরে ও তানিয়াকে বললো নমিতা তুমি, মানে আর্যর মাকে বললো তুমি আর্যর হাতে বেঁধে দাও হলুদ সুতো। তো ও নমিতাও বেঁধে দিল। আর এদিকে সাথী অনিরুদ্ধকে বাঁধলো। তারপরে অন্তরাকে বললো তুই আমাকে মিষ্টিমা বলে ডেকেছিস, তো তোকে কি বাঁধবো না, তোকেও বাঁধবো। এই করে ওদের হলো। আর এদিকে দেখা যাচ্ছে অফিসে ওই যে অ্যাকাউন্টে গড়বড়ি করতে বলেছে সেই গড়বড়িটা ওরা করেছে। নিয়ে এবার অনিরুদ্ধর ডাক পড়বে, দেখা যাক কি হয়। এ তো হলো সিরিয়ালের কথা। আমি একটা কথা বলবো, শিবনাথ রায় এত বুড়ো হয়ে গেছে, মানে ওর আকালটা কি ঘাস চড়তে গেছে নাকি? হ্যাঁ, কিছু বুঝতেই পারছে না। মৌলি ওর বলে একটা কথা আমি বুঝেছি, রক্তকে টানে। তো মৌলি তো শিবনাথ রায়ের রক্ত নয়, তা সত্ত্বেও শিবনাথ রায় মৌলির কথাতে উঠছে বসছে। আর যে আসল রক্ত তার উপরে একটু মায়া নেই, এটা অস্বাভাবিক লাগছে না? হ্যাঁ, যেখানে ঈশানীর ক্ষেত্রে লাগছে, বাণীকে মা তো যতই হোক ভেতরের টানটা আছে, বাণীকে ভুলতে পারছে না। কিন্তু শিবনাথ রায় মানে এত অন্ধ হয়ে গেল, একটা বুড়ো মানুষ হয়ে, একটা বয়স্ক মানুষ, বুড়ো মানুষ, যার 7 কালে গায়ে 1 কালে ঠেকলো, সে কি করে এত বড় বড় ভুল করে? আর এত অকৃতজ্ঞ হয় যে বাণী, মৌলি ওকে অ্যাক্সিডেন্ট করতে গেছিল, বাণী ওকে ভর্তি করলো, তারপরেও কি করে এত অকৃতজ্ঞতা দেখায়? মানে বলে কিছু নেই। আর একটা কথা এইখানে আমি বলবো, অনিরুদ্ধর তো সঙ্গে সঙ্গে পুলিশে এফআইআর করা উচিত ছিল। কেন কি মৌলি জেনে শুনে বাণীকে চাপা দিয়ে মারতে চেষ্টা করেছিল। এই অন্যায়গুলোকে প্রশ্রয় দিলে সিরিয়ালটাকে টানবার জন্যে, এপিসোড বাড়াবার জন্যে, এইগুলো কিন্তু দর্শকরা মেনে নেবে না। হ্যাঁ, এত কিছুর মধ্যেও একটা জিনিস ভালো হচ্ছে, যেটা বাণী অনিরুদ্ধ কাছাকাছি আসছে। কিন্তু বাণীর এত হেনস্থা, এত মানে হতশ্রদ্ধা, এইগুলো দর্শক পছন্দ করছে না। আর তারপরে ওই ছোট্ট মেয়ের তানিয়াকে নিয়ে টানাটানি, এবারে এটা বন্ধ হোক। কেন কি তানিয়ার একটা অসুখ দেখিয়েছে, সেই অসুস্থ মেয়েটাকে নিয়ে যদি টানাটানি করে বদমাশ লোক, তবে দর্শকদের মাথার উপর চাপ পড়ে। তো মেকার্সদেরকে অনুরোধ করবো, এই তানিয়াকে একটু শান্তিতে বাঁচতে দেখ, এই টানাটানিটা বন্ধ করে। এপিসোড বাড়াবার জন্য বিনোদনের নামে দর্শকদেরকে এত কষ্ট দেবার কোনো দরকার নেই। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন